Hi everybody, I am Manik and from the channel Literature Study at Home, I welcome you from the core of my heart. আজকের আলোচনাটি একটি ভিন্ন ধরনের। আমরা once again ফিরে যাব আমাদের এই সাহিত্যের জার্নিতে। আমরা আজকে বিশ্ব সাহিত্যের দরবার থেকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপন্যাস নিয়ে আলোচনা করব। আমরা চার্লস ডিকেন্সের উপন্যাসের আমরা আলোচনা করছিলাম সিরিজ ওয়াইজ। আজকে হচ্ছে চার্লস ডিকেন্সের কালজয়ী উপন্যাস ডেভিড কপারফিল্ড। এই উপন্যাসটি শুধু ডেভিড কপারফিল্ডের নিজের জীবন নিয়ে নয়, এটি এক সংগ্রামের গল্প, যেটি আমাদের মানবিক সম্পর্ক, আমাদের বন্ধুত্ব এবং প্রেমের যে মূল্যবোধ তা কিন্তু গভীরভাবে আমাদেরকে বোঝাবে। সো উপন্যাসটির একটু প্রারম্ভিক তথ্যগুলো জেনে নিতে হবে। উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় ধারাবাহিকভাবে 1849 সালের মে মাস থেকে 1850 সালের নভেম্বর মাস পর্যন্ত এটি সিরিয়ালি পাবলিশড হয় বই আকারে লন্ডনের ব্র্যাডবেরি এবং ইভান্স প্রকাশনের মাধ্যমে, এবং মূলত প্রতি মাসে একটি অধ্যায় করে প্রকাশিত হয়েছিল। এই বইটির যদি আমরা সম্পূর্ণ টাইটেল দেখি, নাম হচ্ছে দ্য পার্সোনাল হিস্টোরি, অ্যাডভেঞ্চার্স, এক্সপিরিয়েন্স অ্যান্ড অবজারভেশন অব ডেভিড কপারফিল্ড দ্য ইয়ঙ্গার অব ব্লাঞ্জারস্টোন রুকারি। ওকে, এটা ছিল কিন্তু তার কমপ্লিট টাইটেল। সো উপন্যাসটি অত্যন্ত জনপ্রিয় হয় এবং চার্লস ডিকেন্সের অন্যতম সেরা লেখা হিসেবে স্বীকৃতি পায়। এটি ডিকেন্সের নিজের জীবনের অনেক ঘটনার প্রতিফলন, এবং এর অনেক ঘটনাই আমরা দেখব আত্মজীবনীমূলক। তো উপন্যাসটিকে ভালো করে জানতে বুঝতে তার সব থেকে প্রয়োজনীয় উপাদান হলো তার চরিত্রগুলিকে বুঝে নেওয়া। সো প্রথম সব থেকে গুরুত্বপূর্ণ চরিত্র হলো আমাদের এই উপন্যাসের প্রধান চরিত্র, এবং তিনি আবার এই উপন্যাসের বর্ণনাকারী বা ন্যারেটর বলি আমরা তাকে। সো তিনি তার জীবনের চড়াই উতরাই, তার সংগ্রাম, তার প্রেম, তার প্রেমে বিচ্ছেদ, বিয়োগান্তকের তার অভিজ্ঞতা এবং আত্ম অন্বেষণের গল্প দিয়েই উপন্যাসটিকে তিনি কিন্তু গড়ে তুলেছে। দ্বিতীয় চরিত্র হচ্ছে ক্লারা কপারফিল্ড। এই ক্লারা হচ্ছে ডেভিডের মা, একজন নরম মনের এবং দয়ালু হৃদয়ের একজন মানুষ। তবে মিস্টার মার্স্টনের সাথে তার যখন বিয়ে হয়, তার জীবনে এক দুঃসহ অধ্যায় শুরু হয় এবং তিনি উপন্যাসের মধ্যেই মারা যাবেন। নেক্সট চরিত্র হচ্ছে পেগটি। সো তিনি কপারফিল্ড পরিবারের একজন বিশ্বস্ত গৃহকর্মী। উনি ডেভিডের প্রতি মাতৃস্নেহপূর্ণ এবং তার কঠিন সময়ে সবসময় আগলে রাখার মতো একজন চরিত্র। তার নিজের পরিবারের সবাইও ডেভিডকে গভীরভাবে স্নেহ করত, ভালোবাসত। এরপরের চরিত্র হচ্ছে মিস্টার মার্স্টোন, ডেভিডের সৎ বাবা এবং মূলত একজন অত্যাচারী প্রকৃতির মানুষ, যিনি কঠোর শাসনের মাধ্যমে ক্লারার উপর তার ক্ষমতা চালাতো। ক্লারা হচ্ছে তার মা ছিল এবং ডেভিডকে একটি কঠিন যন্ত্রণাময় জীবনের দিকে ঠেলেও দিয়েছিল। নেক্সট চরিত্র হচ্ছে মিস মার্স্টোন, মিস্টার মার্স্টোনেরই বোন, যিনি ডেভিডের মায়ের জীবন এবং তারও জীবন, ডেভিডের জীবন আরো কঠোরভাবে তাদেরকে অত্যাচার করে এবং তাদের জীবনকে দুর্বিষহ করে তোলেন। ওকে, এরপরে আসবো মিস্টার পেগটি। এই পেগটি যিনি কাজ করেন ডেভিডের বাড়িতে, তার ভাই এবং ইয়ারমাউথের একজন মৎস্যজীবী। তিনি ছোট্ট এমিলি, তার কাকু, তার এই ছোট্ট এমিলির তিনি হচ্ছেন কাকু, এবং এক বিশাল হৃদয়ের মানুষ, যিনি পরিবার এবং প্রিয়জনের প্রতি সব সময় কিন্তু একটা দয়ালু ভাব তার মধ্যে কাজ করে। এবারে আসবো এই যে ছোট্ট এমিলি বলছিলাম, বা লিটল এমিলি, ইনি মিস্টার পেগটির ভাইজি। ডেভিডের কিন্তু শৈশবের একটি কাছের মানুষ ছিল। স্টিয়ারফোর্থের মাধ্যমে তার জীবনে এক বিশাল পরিবর্তন আসে। এই স্টিয়ারফোর্থ আসবো একজন বন্ধু ছিল ডেভিডের, এবং পরবর্তী জীবনে তাকে কঠিন বাস্তবতার একটা মুখোমুখি হতে হয়েছিল এই লিটল এমিলিকে। তারপরে আসবো, তারপর রয়েছে জেমস স্টিয়ারফোর্থ। ওকে, তো ডেভিডের স্কুলের বন্ধু, যিনি অত্যন্ত ধনী, তবে এটা মানে কি বলবো, আকর্ষণীয় একটা ছেলে, কিন্তু ছেলেটির মধ্যে অহংকার এবং আত্মকেন্দ্রিকতা রয়েছে, যা এমিলির জীবন
তাকে শেষ করে দেবে, ছাড়খাড় করে দেবে এক প্রকার। নেক্সট রয়েছে টমি ট্রাভেলস। এই টমি ট্রাভেলস ইনি কি ছিল অ্যাকচুয়ালি? ইনিও একজন ছিল ডেভিডের স্কুলের বন্ধু, যিনি অত্যন্ত সদয়, পরিশ্রমী এবং জীবনে সফল হওয়ার জন্য একজন সংগ্রামরত একটা ছাত্র। তো তার বন্ধুত্ব ও ভালোবাসা সবসময় ডেভিডের জীবনে একটা সহায়ক বলতে পারা যায়। এরপর রয়েছে অত্যন্ত গুরুত্বপূর্ণ চরিত্র, আমাদের হিরোইন অ্যাগনেস উইকফিল্ড, ডেভিডের আর এক প্রিয় বন্ধু, বান্ধবী বললে ভালো হয়, এবং পরবর্তীতে তার জীবন সঙ্গিনী। ধৈর্যশীল এবং নির্ভরযোগ্য অ্যাগনেস ডেভিডের জীবনে শান্তির এবং দুঃসময়ের এক বিশ্বস্ত বটবৃক্ষ, আশ্রয়স্থল বলা যেতে পারে। সরি। নেক্সট চরিত্র হচ্ছে ইউরিয়া হুইপ, একটা চালাক, মিথ্যাবাদী, দুশ্চরিত্র, লম্পট একটা চরিত্র, যিনি মিস্টার উইকফিল্ডের দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজের স্বার্থ সিদ্ধি করার চেষ্টা করেছিল। তার চরিত্রটি লোভ এবং বিশ্বাসঘাতকতার একটা প্রতিচ্ছবি, আমরা দেখব উপন্যাসে তা। তারপরে রয়েছে ডোরা স্পেনলো, ডেভিডের প্রথম স্ত্রী ছিলেন, যাকে ডেভিড অত্যন্ত গভীরভাবে ভালোবেসেছিলেন। যদিও ডোরা স্বভাবগতভাবে দয়ালু ও কোমল হৃদয়ের ছিল, কিন্তু গৃহকর্ম এবং ডেভিডের যে আবেগের সাথে নিজেকে মানিয়ে নেবে তা কিন্তু ছিল না, আর যার কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং তিনি মারাও যান। নেক্সট মিস্টার মিকওভার, ওকে, একজন দরিদ্র কিন্তু মজাদার ও সুখী স্বভাবের মানুষ, যিনি সবসময় আর্থিক সমস্যায় ভুগছেন। আর তার সঙ্গ ডেভিডের জন্য কিন্তু অনেক সময় উৎসাহদায়ক ছিল ও আনন্দের হয়ে উঠেছিল। অনেক সময় এই চরিত্রটিকে চার্লস ডিকেন্সের বাবার সাথেও তুলনা করা হয়েছে। নেক্সট চরিত্র হচ্ছে মিস বেটসি ট্রটউড, ডেভিডের একটু কঠোর কিন্তু দয়ালু দিদিমা, যিনি ডেভিডের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। মার্স্টনের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে তিনি ডেভিডকে নতুন জীবন শুরু করতে সহায়তা করেছিলেন। তো এই হচ্ছে মূল চরিত্র, ওকে, যাদেরকে নিয়ে এই উপন্যাসটি রচিত হয়েছে। তো এবারে আসা হোক কাহিনীতে। কাহিনীতে তোমাদের নিশ্চয়ই সবাই ভালো লাগবে, চলো দেখা শুরু করা। ডেভিড কপারফিল্ড তার জীবনগাথা বলতে শুরু করেন সেই মুহূর্ত থেকে যেদিন তার জন্ম হয়েছিল। ডেভিডের জন্ম হয় ঠিক তার বাবা ডেভিড কপারফিল্ড এর মৃত্যুর 6 মাস পরে। তার বাবার নামও ডেভিড কপারফিল্ড ছিল। তো এইরকম সন্তানকে পস্থিউমাস চাইল্ড বলা হয়। ছোটবেলায় ডেভিড মায়ের স্নেহে বা মা সুলভ পেগোটির যত্নে বড় হয়ে থাকে। মা সুলভ কেন? পেগোটি তাদের ঘরে কাজ করতো। তো আর পেগোটি এরা সবাই তাদের পরিবারের সাথে থাকেন। মাতৃস্নেহে ডেভিডকে পেগোটি, ক্লারা সবাই কিন্তু আগলে রাখেন। ডেভিড যখন 7 বা 8 বছরের, তার মা ক্লারার জীবনে এলেন মিস্টার মার্স্টোন, একজন কঠোর, নির্দয় এবং নিয়ন্ত্রণমূলক ব্যক্তি। ডেভিডের উনার প্রতি সবসময় একটি বিরক্তি ভাব কাজ করত এবং অজান্তে খুবই ভীতিও অনুভব করত তার থেকে। প্রথমে মার্স্টোন ডেভিডের মায়ের উপর কঠোর শাসন চালাতো। তারপর কিছুদিন পরেই মা অর্থাৎ ক্লারা এবং মিস্টার মার্স্টোন এনগেজমেন্ট করে নিল। এমনিতেই মার্স্টোন তারপর তাদের পরিবারে সাথে থাকার জন্য এলেন মিস্টার মার্স্টোনের বোন মিস মার্স্টোন, যিনি দাদার মতোই প্রচুর কঠোর, নিষ্ঠুর এবং শাসনপরায়ণ। এই যেন স্বর্গ থেকে নরক। 2 ভাই বোন মিলে ডেভিডের মায়ের উপর শাসন করতে থাকে এবং ক্লারা ধীরে ধীরে তার স্বাধীনতা বোধ হারাতে থাকে। ও ডেভিডের সঙ্গে থেকে নানান উপর তারও অত্যাচার চলতে থাকতো। তো এখনো কিন্তু তাদের বিয়ে হয়নি। তো এইরকম একটা পরিস্থিতি চলছে। ঠিক এইরকম পরিস্থিতিতে পেগোটি বুঝতে পারলো যে ডেভিডের প্রয়োজন কিছু স্বাধীনতা। তো একদিন পেগোটি ডেভিডকে নিয়ে যান তার ভাই মিস্টার পেগোটির কাছে ইয়ারমাউথে। সো মিস্টার পেগোটি, আগেই বলেছি, একজন মৎস্যজীবী এবং দয়ালু। এখানে ডেভিডের সাথে পরিচয় হলো ছোট্ট এমিলির, যিনি মিস্টার পেগোটির ভাইজি ছিল। এমিলির প্রতি ডেভিডের মনে এক আলাদা মুগ্ধতা জন্মায় এবং সে তার প্রতি
আকর্ষিত হতে থাকে। তো এটাকে ইনফ্যাচুয়েশন বলে, বাচ্চাকালে এগুলো হয়। সো এমিলির সাথে কাটানো সময়গুলি ডেভিডের মনে অত্যন্ত আনন্দের ছিল ও প্রাণবন্ত ছিল। এরপর সে যখন বাড়ি ফিরে আসে, ডেভিড জানতে পারে তার মা মিস্টার মার্স্টনকে বিয়ে করেছেন এবং মিস মার্স্টন তাদের পরিবারের এখন স্থায়ী সদস্য হয়ে গেছে। সো ভাবতেই পারছেন কি অবস্থা। সো কঠোর শাসন আর অপমানের মাঝে ডেভিড ক্রমশ দম বন্ধ অবস্থায় জীবন কাটাতে থাকে। শীঘ্রই মার্স্টনরা সিদ্ধান্ত নেয় যে ডেভিডকে এখানে নয়, তার মায়ের সামনে তারা তাকে কিছুই করতে পারবে না, তাই তাকে অর্থাৎ ডেভিডকে দূরে পাঠানো উচিত। তারা তাকে পাঠিয়ে দেয় বোর্ডিং স্কুলে, যেখানে প্রধান শিক্ষক মিস্টার ক্রিকেল অত্যন্ত রূঢ় এবং নির্দয়। তবে এই কঠোরতার মাঝেও ডেভিড কিছু ভালো বন্ধু পায়, যেমন টমি ট্র্যাডলস এবং জেমস স্টিয়ারফোর্ড। বিশেষত স্টিয়ারফোর্ড ডেভিডের প্রতি সর্বদা বিনয়ী ছিল ও সদয় থাকতো এবং তাকে সবসময় সাহসও যোগাতো। ওকে, আমি ভুল বললাম, স্টিয়ারফোর্ড নয় বরং ট্র্যাডলস। ওকে, স্কুলের থাকার মাঝেই ডেভিড জানতে পারে তার মা এবং নবজাতক ভাইয়ের মৃত্যু হয়েছে। সো নিজের জীবনের সবচেয়ে প্রিয় মানুষগুলোর মৃত্যু ডেভিডকে ভীষণভাবে আঘাত করে, সেটি ভেঙে পড়তে থাকে। আর তার এই চরম দুঃখের সময় মিস্টার মার্স্টন কিন্তু তাকে ছাড়েনি। তিনি তাকে লন্ডনের একটি গুদামে কাজ করতে পাঠিয়ে দিলেন স্কুল থেকে কেড়ে নিয়ে। সেখানে কাজ করতে করতে ডেভিডের জীবন আরো দুর্বিষহ হয়ে ওঠে। তবু তার মনোবল কিছুটা বাড়ায় এই মিকোবার পরিবার। এই মিকোবার পরিবার আমি কিছুক্ষণ আগে চরিত্রে বলছিলাম, যাদের সাথে সেই একমাত্র সময়টা কাটিয়ে আনন্দ পেত। তবুও এই মিকোবার পরিবার দারিদ্রতাতে ভুগত। তবে দারিদ্রতা থাকলেও পরিবার এর সবাই তার প্রতি ছিল সহানুভূতিশীল, সব থেকে বেশি মিস্টার মিকোবার। মার্স্টনদের এই অমানবিক আচরণ থেকে মুক্তি পেতে একদিন ডেভিড সিদ্ধান্ত নিয়েই নিল যে সে তার দিদিমা মিস বেটসি ট্রটিউটের কাছে পালিয়ে যাবে। পায়ে হেঁটে অনেক কষ্টে ডেভিড পৌঁছায় ডোভার শহরে, যেখানে মিস বেটসি থাকেন। মিস বেটসি কঠোর মানসিকতা সত্ত্বেও ডেভিডের প্রতি কিন্তু তিনি কখনোই তাকে মুখ ফিরিয়ে দেয়নি, বরং সহানুভূতিশীল ছিলেন। কিছুদিনের মধ্যেই মার্স্টনেরাও কিন্তু ডেভিডের পেছনে পেছনে ডোভারে পৌঁছায়, কিন্তু মিস বেটসি তাদের তাড়িয়ে দেন এবং বলেন এখন থেকে ডেভিড তারই তত্ত্বাবধানে থাকবে। ওকে, দেখুন কি পরিবর্তন হলো তার জীবনে। ডেভিডকে স্কুলে ভর্তি করানো হলো এবং ভর্তি করার পর মিস বেটসি তার জন্য একটি যত্নশীল পরিবেশও তৈরি করতে লাগলেন। তাকে মিস্টার উইকফিল্ড নামক এক ব্যক্তির কাছে অ্যাপ্রেন্টিস হিসাবে কাজেও নিযুক্ত করিয়ে দিলেন। আর এখানেই মিস্টার উইকফিল্ডের মেয়ে অ্যাগনেসের সাথে তার বন্ধুত্ব হয়, যিনি ডেভিডের জীবনে আমরা জানবো যে এক মানসিক শক্তি হিসেবে কাজ করবে। তবু ডেভিডের মনের মধ্যে একটি কিন্তু স্থায়ী ছাপ রেখে যায় তার পুরনো বন্ধু স্টিয়ারফোর্ড এবং ওই ছোট্ট এমিলি। একদিন স্টিয়ারফোর্ডের সাথে দেখা করতে চায় এবং দেখা করতে গিয়ে কি দেখলো ডেভিড? ডেভিড দেখলো তার ছোট্ট এমিলি এখন স্টিয়ারফোর্ডের সাথে গোপন সম্পর্কে বাধা পড়েছে। সো এরই মধ্যে ডেভিডের জীবনে এলো একটি নতুন মেয়ে, ডোরা স্পেনলো, যাকে প্রথম দেখাতে ডেভিড প্রেমে পড়ে যায়। সো এক পর্যায়ে তারা গোপনে বাগদান পর্যন্তও করে নিল, কিন্তু তাদের বিয়ে কিন্তু সুখকর হলো না। ডোরা সংসার চালানো কিংবা ডেভিডের দুঃখ কষ্ট বোঝার ক্ষেত্রে পরিপক্ক ছিল না। তো শীঘ্রই ডোরা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে এবং ডেভিডের জীবনে আবার শূন্যতা ভরে যায়। তো এই সব ঘটনার মাঝে ডেভিড জানতে পারে যে স্টিয়ারফোর্ড এমিলিকে নিয়ে পালিয়েছে। আবার পরে জানতে পারে এমিলিকে ছেড়েও দিয়েছে। এমিলির জীবনে এই ঘটনার গভীর ভাবে তিনি কিন্তু মর্মাহত হয়েছে এবং তাকে এমনকি সমাজের চোখে কলঙ্কিত হতে হয়েছে। জানো তো, বড় লোকের ছেলে স্টিয়ারফোর্ড ছিল। সো এমিলি নিজেকে সমাজ থেকে হারিয়ে ফেলে এবং অবশেষে কিচ্ছু করার নেই, তার কাকু আর কি করবে,
মিস্টার পেগুটি তিনি ভাবেন অস্ট্রেলিয়া চলে যাবেন, সেখানে তারা নতুন করে জীবন শুরু করার আশা বাঁধে। এবারে ইতিমধ্যে মিস্টার উইকফিল্ড বিপদে পড়েন। মিস্টার উইকফিল্ডের কাছে তিনি অ্যাপ্রেন্টিস হিসেবে কাজ করতেন। তারই এক কর্মচারী, বললে ভালো হয় যে মানে কেয়ারটেকার, বা সব থেকে ভালো হয় যে তিনি একদম বড় দায়িত্ব পালন করে, তিনি তাকে দেউলিয়া করার জন্য একবার ফাঁদ ফেলে বসে আছেন। তো এই সময়ে মিস টটসি এবং ডেভিড তাকে সাহায্য করে। তো এইরকম সময়ে জীবনে একটা বড় মোড় আছে ডেভিডের। সে বুঝতে পারে যে অ্যাগনেসই তার জীবনের প্রকৃত বন্ধু। অনেকটা সময় পেরিয়ে অবশেষে তারা দুজনেই একে অপরের প্রতি ভালোবাসার কথা জানায় এবং তারপর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। সে উপন্যাসের সমাপ্তিতে ডেভিড এবং অ্যাগনেস তাদের সন্তানদের নিয়ে সুখী পরিবার গড়ে তোলে এবং তারা অতীতের সমস্ত কষ্ট ভুলে এক নতুন জীবন শুরু করে। তো যদিও এই টার্নিং মোডটা নিয়ে আসার পেছনে আমাদের খলনায়ক ইউরিয়া হিপের ভূমিকা রয়েছে, কারণ তিনি যদি এই মিস্টার উইকফিল্ডের সাথে একটু তাকে দেউলিয়া করার কথা না ভাবতো, তাহলে হয়তো ডেভিড ফিরে আসতো না। ওকে, এবং তার সাথে আবার হয়তো অ্যাগনেসের দেখাই হতো না। তো যাই হোক, ঘন ঘটার মাধ্যমে আমাদের এটা সুখকর একটা এন্ডিং ঘটে। ওকে, তো এবারে আসলো উপন্যাসের কিছু গুরুত্বপূর্ণ সিম্বল নিয়ে, যেগুলো পরীক্ষা ভিত্তিতে আপনাদের হয়তো উপকার হতে পারে। যেমন এখানে রুখেরি, ব্লান্ডারস্টোন রুখেরি, যেখানে ডেভিডের জন্মস্থান আমরা জানি, যা তার শৈশবের শান্তি এবং সরলতার প্রতীক ছিল। এবারে রুকেরি শব্দটি প্রকৃতপক্ষে কাকের বাসার একটি স্থান। তো যা ডেভিডের শৈশবের কিন্তু এখানে সীমাবদ্ধতা এবং পরবর্তীতে তার জীবনের যে মার্টস্টোনের দ্বারা আসা বাধা বিপত্তিকে কিন্তু সূচিত করছে, তাই না? এছাড়া এখানে শিক্ষা এবং শুদ্ধতা, এগুলো নিয়ে কিন্তু একটা বিষয় রয়েছে। তো উপন্যাসের ভাষার মধ্যে শুদ্ধতা এবং শিক্ষার প্রয়োজনীয়তা বিভিন্ন চরিত্রের মধ্যে কিন্তু প্রতিফলিত হয়েছে। ডেভিডের উচ্চারণ এবং শিক্ষার অগ্রগতি তার আত্ম উন্নতির একটা প্রতীক, যেখানে ইউরিয়া হুইপ তিনি ভাষা এবং তার চরিত্রের মধ্যে আমরা ছলনা দেখতে পাচ্ছি। তো ভাষা এবং এই যে শিক্ষা দুটো কিন্তু একটা অতপ্রতভাবে রয়েছে এই উপন্যাসে। এছাড়া রয়েছে লিটল এমিলির নীলচে রঙের একটা স্কার্ফ। তো ছোট্ট এমিলির জন্য স্টিয়ারফোর্থের আকর্ষণের একটি প্রতীক ছিল এই স্কার্ফ, যা তার মুক্ত চিন্তা এবং স্বাধীনতার আকাঙ্ক্ষার একটা প্রতিফলন ছিল। এটি তার জীবনের নিষিদ্ধ আকাঙ্ক্ষা এবং পরিণতির প্রতীক। এই রংটি তাকে তাড়িয়ে নিয়ে গেছিল স্টিয়ারফোর্থের কাছে এবং হয়তো তার জন্যই তিনি এইরকম একটা কলঙ্কিত হলেন। এরপর রয়েছে বৃষ্টির ঝড়। ডেভিডের জীবনে সংকটের একটা প্রতীক ছিল এই বৃষ্টির ঝড়। যেমন স্টিয়ারফোর্থের মৃত্যু এবং হামের দুঃখময় পরিণতির সময়ের ঝড়ের অবস্থা আমরা দেখতে পেয়েছি উপন্যাসে, যা বিপর্যয় এবং পরিবর্তনের প্রতীক হিসেবে কাজ করেছে। এছাড়া রয়েছে মিস্টার মিকোভার এবং তার আর্থিক অবস্থা। তো তার আর্থিক সমস্যাগুলো শুধু তার জীবনেরই প্রতীক নয়, বরং বলতে পারা যায় যে সমাজের নৈতিক দুর্বলতারও প্রতিফলন, যেখানে ঋণ, প্রতারণা এবং সুবিধাবাদী মনোভাব আমরা দেখতে পাই চারদিকে রয়েছে। এরপরে আপনারা যদি ভাবেন যে থিমেটিক স্টাডি করবেন, তো থিমেটিক স্টাডি যদি করেন বিষয়বস্তুগত দিক থেকে, এখানে কিন্তু এই যে জীবনের পরিণতি এবং আত্ম অন্বেষণ, এটা একটা বড় একটা থিম। সো ডেভিডের জীবনের প্রধান যদি আমরা দেখি যে জীবনে তার কি ঘটেছিল, সে নিজেকে বড় করে আত্ম অন্বেষণ করছে এবং তার শেষ পরিণতি কিন্তু তাকে শিখিয়ে দিয়ে গেছে। শৈশব থেকে শুরু করে তার জীবনের সমস্ত পরীক্ষা তাকে আত্ম অনুসন্ধানে নিয়ে গেছে, যা তার ব্যক্তিত্বের গঠনে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এছাড়া আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ থিম যদি হতে পারে সমাজের মধ্যে শ্রেণীবিন্যাস। তো ডেভিড কপারফিল্ডে সমাজের শ্রেণী বিভাজনের কিন্তু একটা প্রতিফলনও দেখা গেছে। উচ্চ ও নিম্ন শ্রেণীর জীবনধারা এবং তাদের মধ্যে সংঘর্ষ থাকা এই চরিত্রগুলির আচরণকে কিন্তু প্রতিফলন করেছে। ডেভিডের জীবনে সমাজের এই শ্রেণী পার্থক্যের বাধাগুলোর সঙ্গে মানিয়ে নেওয়া এবং তাকে সবকিছু ছাপিয়ে উঠে আসতে হয়েছে। এছাড়া আরেকটি থিম হতে পারে বন্ধুত্ব ও বিশ্বস্ততা। সো ডেভিডের জীবনে এই যে ট্র্যাডলস এবং অ্যাগনেস উইকফিল্ডের মতো বন্ধুদের উপস্থিতি তাকে কিন্তু এই খারাপ অবস্থা থেকে উঠে আনতে চেষ্টা করেছে, তাই না? এছাড়া রয়েছে
চতুর্থ যদি থিম বলি উইকনেস, দুর্বলতা এবং শোষণ, মানে মানুষের উপর অত্যাচার যেটাকে বলি। ডেভিড ও তার মায়ের উপর মিস্টার মার্স্টোনের অত্যাচার, উইকফিল্ডের উপর অর্থাৎ মিস্টার উইকফিল্ডের উপর ইউরিয়া হুইপের এক প্রকার তাকে ফর্জারি করা, তাকে বলতে গেলে তাকে প্রায় হুমকি দেওয়ার মতো, তো সবই কিন্তু শক্তির অপব্যবহার বলা যেতে পারে এবং দুর্বলদের প্রতি নির্মম আচরণের একটা দৃষ্টান্ত বলা যেতে পারে। আরেকটা গুরুত্বপূর্ণ একটা বিষয়বস্তু হতে পারে নারীর ভূমিকা এবং তার দ্বারা পরিবর্তন। দেখুন ক্লারা এবং এই ডোরা, এই চরিত্রগুলি সমাজের নারীদের ভূমিকা এবং তাদের যে এই যে কিভাবে তারা দায়ী দায়িত্ব করতে গিয়ে তারা হারিয়ে গেল, এটাও দেখাচ্ছে। এছাড়া আবার দেখবো কিভাবে অ্যাগনিস ডেভিডকে উপরে তুলে আনলো। তো এই যে চরিত্রগুলো কিন্তু নারীদের চরিত্র বিভিন্নভাবে দেখানো হয়েছে। যদি আমরা উপন্যাসটিকে সার্বিকভাবে দেখি, তৎকালীন ভিক্টোরিয়ান পিরিয়ড ইংল্যান্ডের একটা অন্যতম একটা জীবনমুখী একটা উপন্যাস। এই উপন্যাসটি শুধুমাত্র মানে শিক্ষার জন্য নয়, বরং উপন্যাসটি শিক্ষার পাশাপাশি এন্টারটেনমেন্ট দিয়েছে, শিক্ষার পাশাপাশি সামাজিক পরিবেশ আমাদেরকে সবকিছু নিয়ে সচেতন করিয়েছে, শিক্ষা ব্যবস্থা থেকে জীবনশৈলী প্রভৃতি। ওকে, আশা করি উপন্যাসটি আপনাদের বুঝতে সুবিধা হয়েছে। যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর যদি কোনো উপন্যাসের আলোচনা আপনারা জানতে চান, শুনতে চান, অবশ্যই রেকমেন্ড করবেন। ধন্যবাদ সবাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।